সো এখানে সাপোজ একটা 3D ইয়ে আছে, সো এই 3D প্লেসটাতে আমরা একটা এরিয়া নিচ্ছি বা একটা সারফেস নিচ্ছি, একটা সারফেসেরই একটা এরিয়া থাকে। সো সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড, তিনটা অ্যাক্সিস। সো এই 3D প্লেসটাতে আমরা এখানে নিচে একটা সারফেস ইমাজিন করলাম এই জায়গাতে, এইটুক। ওকে, যার এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। আমরা এতদিন দেখে আসছি যে এরিয়া হচ্ছে জাস্ট একটা স্কেলার কোয়ান্টিটি, মানে এরিয়া জাস্ট একটা ভ্যালু, বাট অ্যাকচুয়ালি এরিয়া হচ্ছে একটা ভেক্টর। অ্যান্ড কেন ভেক্টর সেটার কোনো রিজন নাই, এরিয়াকে ভেক্টর ধরে নেওয়ার পিছনে অনেক রিজন আছে, আর কিন্তু এইটার স্পেসিফিক কোনো রিজন নাই। এইটা মানে আমরা যদি এরিয়াকে ভেক্টর হিসেবে ধরে নেই তখন আমাদের ফিজিক্সের থিওরিগুলো দেওয়া অনেক ইজিয়ার হয়। ওকে, সো এরিয়া একটা ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে এরকম যে ওই সারফেসের উপর একটা পয়েন্ট থাকে, আর সেই পয়েন্ট থেকে মানে ওই সারফেসের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ভেক্টর কাজ করে, যেই ভেক্টরটার লেংথ বা ম্যাগনিটিউড বা ভেক্টরটার মান হচ্ছে 2। মানে এটার যত এরিয়া যতটুক এক্স্যাক্টলি সেম। ওকে, কেন ভেক্টর দিলাম, আমার এরিয়া ভেক্টর না হইলে প্রবলেম কী হতো সেটার সিগনিফিকেন্সটা এখনই বুঝতে পারবা। যে ধরো এখানে যদি আরেকটা সারফেস থাকতো সে এরকম, যেটা ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট, আরেকটা সারফেস আছে এভাবে। সো এখন একটু চিন্তা করে দেখো যে এই সারফেসটার কিন্তু এখন ফেসটা অন্য দিকে ইয়া করে আছে, এই সারফেসটার যে ফেস এটা কিন্তু এখন অন্য একটা ডিরেকশনে ইয়ে হয়ে আছে। এখানে এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি 3D তো, সো এরকম মেবি এটার কিন্তু এখন ভেক্টরটা অন্য দিকে, অ্যান্ড এটা অবভিয়াসলি এই সারফেসের উপর পারপেন্ডিকুলার। সো বেসিক্যালি একটা 3D জায়গায় যখন একটা সারফেস থাকে তার ওরিয়েন্টেশন বোঝানোর জন্যই আমরা অ্যাকচুয়ালি এই ভেক্টরটা ইন্ট্রোডিউস করি। বুঝতে পারছো? আরেকটু ইজি এক্সাম্পল আমি দিতে পারি, যে সাপোজ এইখানে একটা সারফেস আছে এরকম, ধরো এটা একটা উইন্ডো। ওকে, তোমার বাসায় একটা উইন্ডো। সো এই উইন্ডোটার মধ্য দিয়ে এয়ার ফ্লো হয়। ওকে, এই উইন্ডোটার মধ্য দিয়ে এরকম এয়ার ফ্লো হচ্ছে। আমি নিজে আঁকছি, আমি এখন পার্সপেক্টিভটা বুঝতে পারতেছি না। তো এখান থেকে হচ্ছে এয়ার ফ্লো হচ্ছে এই উইন্ডোটার মধ্য দিয়ে। আচ্ছা, সো সাপোজ এই পজিশনটা হচ্ছে একদম মানে ঠিক পজিশন যেখানে তোমার এয়ারটা কি একদম বাইরে থেকে একদম রুমের ভিতর ঠিক মতো এন্টার করে, মানে অনেক বেশি এয়ার ফ্লো হয়। বাট তুমি একটু চিন্তা করো যদি তোমার এই সারফেসটা একটু স্কিউ করানো থাকতো, মানে একটু আহ, বাঁকানো থাকতো, এটাকে বলে স্কিউ করা, স্কিউ। সেটা তুমি যদি একটা স্কিউড সারফেস নাও, এই সারফেসটাকে যদি একটু স্কিউ করো এরকম, একটু বাঁকায় ফেলছে এখন, তখন কি তোমার আর আগের মতো সেম অ্যামাউন্ট বাতাস ঢুকবে? না, তখন কিন্তু বাতাস ঢুকবে এইটুক। ক্লিয়ার? ওকে, সো যেটা বলতেছিলাম যে এখানে তখন কিন্তু তোমার এয়ার ফ্লোটা অনেক কমে যাবে, রাইট? যখন এই সারফেসটাকে ইয়ে করে ফেলবা। আর যদি একদম এই সারফেসটাকে এখন এরকম করে ফেলো, মানে একদম কমপ্লিটলি গ্রাউন্ডে ইয়ে করে ফেলো, এখন আর পারপেন্ডিকুলার না রাখো, তখন কিন্তু এটার মধ্যে দিয়ে কোনো এয়ার ফ্লোই হবে না। জিনিসটা বুঝতে পারতেছো? যে তার মানে অ্যাকচুয়ালি এক একটা একটা সারফেসের ওরিয়েন্টেশনটা কিন্তু ম্যাটার করে। যেমন এইখানে এই সারফেসটার মুখ হচ্ছে এইদিকে, সো আমরা এর জন্য ভেক্টরটাকে এভাবে বলবো যে এই সারফেসের উপর পারপেন্ডিকুলার
একটা ভেক্টর, আর যার ম্যাগনিটিউড হচ্ছে এক্স্যাক্টলি সারফেসের এরিয়া যত, মানে তার এই ভেক্টরটার মান বা দৈর্ঘ্য হচ্ছে এই যে তলটা আছে সেই তলটার ক্ষেত্রফল যত। ওকে, আবার এই পজিশনে এটার ইয়াটা মুখটা অন্যদিকে, এই পজিশনে এটার মুখটা ঠিক পারপেন্ডিকুলারলি উপরের দিকে। সো এই ব্যাপারটাই এখানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি একটা সারফেস একটা ভেক্টর, মানে তার একটা তার ডিরেকশন অবভিয়াসলি ম্যাটার করে। একটা সারফেসের যে জাস্ট এরিয়াটা একটা ভ্যালু শুধু সেটাই না, তার ডিরেকশন কোন দিকে সেটার উপরেও অনেক কিছু চেঞ্জ হতে পারে। সো এর জন্যই আমরা বলবো যে এরিয়া ইজ আ ভেক্টর। আমরা এখন থেকে যে কোনো এরিয়াকেই একটা ভেক্টর হিসেবে চিন্তা করব। সাপোজ এখানে আরেকটা সারফেস আছে এরকম একটা ডিস্ক সারফেস বা সার্কুলার সারফেস, তারও একটা ভেক্টর, সেও একটা ভেক্টর, মানে তার একটা ভেক্টর আছে এরকম তার উপর পারপেন্ডিকুলার। ওকে, আর এটার এরিয়া যদি হয় সাপোজ 50 মিটার স্কোয়ার, তখন এই ভেক্টরটার লেন্থ হবে 50, মানে এই ভেক্টরটার মানও হবে 50, আর এটা অবভিয়াসলি সারফেসের উপর পারপেন্ডিকুলার হবে অলওয়েজ। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে এইটুক আইডিয়া এখন নিয়ে রাখি, এগুলো পরবর্তীতে আরও শিখবা কলেজে যখন বা যে এরিয়া ইজ আ ভেক্টর অর সারফেস ইজ আ ভেক্টর। তো এখন সারফেস যদি ভেক্টর হয় বা এরিয়া যদি ভেক্টর হয়, সো ওইটার সাথে আমরা এখন মানে এখন যদি চিন্তা করি যে প্রেশার আর ফোর্সের মধ্যে তাহলে রিলেশনটা কি। ওকে, সো এখান থেকে দেখো এটা একটা সারফেস, যে সারফেসটার ভেক্টর এদিকে, মানে তার ওরিয়েন্টেশন হচ্ছে এইদিকে। এটা হচ্ছে তার এরিয়া ভেক্টর আর কি। আর এই সারফেসে আমরা যদি প্রেশার ক্রিয়েট করি, মানে এই সারফেসটার উপর ভিতরে যদি সামহাও আমি যে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতে পারি, আমি কম্প্রেস করতে পারি, এক্সটেন্ড করতে পারি, যাই হোক, এই সারফেসটা আমি যদি একটা প্রেশার ক্রিয়েট বা ফোর্স অ্যাপ্লাই করতে পারি, সবচেয়ে সহজ যেটা। সো এই সারফেসটা যদি একটা প্রেশার ক্রিয়েট করতে পারি হুইচ ইজ পি, তখন এফ ইজ ইকুয়াল টু পি এ, মানে এখানে যে ফোর্সটা ক্রিয়েট হবে বা যেই ফোর্সটা অ্যাপ্লাই করলে এখানে পি অ্যামাউন্ট প্রেশার ক্রিয়েট হবে, মানে তুমি বোথ ওয়ে অ্যারাউন্ড চিন্তা করতে পারো যে ফোর্সটা দিলে এই প্রেশারটা ক্রিয়েট হবে আর প্রেশারটা ক্রিয়েট করলে এই ফোর্সটা ক্রিয়েট হবে, দুইটাই কারেক্ট। সো এখানে যদি পি অ্যামাউন্ট প্রেশার কাজ করে তখন এটার ফোর্সটা কাজ করবে এক্স্যাক্টলি এই এরিয়ার দিকেই, কারণ ফোর্স ভেক্টর ইজ ইকুয়াল টু একটা স্কেলার কোয়ান্টিটি টাইমস একটা এরিয়া ভেক্টর। মানে যে কোনো একটা ভেক্টরকে, সাপোজ এখানে একটা ভেক্টর আছে যেটার লেংথ হচ্ছে 5 আর যার ডিরেকশন হচ্ছে এদিকে, সেরকম যে কোনো একটা ভেক্টরকে আমরা যদি একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, লাইক ধর 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তখন এই ভেক্টরটার ডিরেকশন ওই দিকেই থাকে, জাস্ট এটা লেংথটা ডাবল হয়ে যায় আর কি। ওকে, এগুলো আমরা ভেক্টরে পড়বো, বাট এখন একটু বেসিক আইডিয়া রাখা ভালো। সো এখানেও আইডিয়াটা সেম, যখন আমি এ ভেক্টরটাকে পি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, সো আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি এই এ ভেক্টরটাকে পি টাইমস এক্সটেন্ড করতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই ফোর্স। ক্লিয়ার? সো এফ ইজ ইকুয়াল টু পি এ, এটা হচ্ছে তার ভেক্টর সিগনিফিকেন্স, যে আমরা যদি একটা সারফেসে পি অ্যামাউন্ট প্রেশার ক্রিয়েট করতে পারি তখন অ্যাকচুয়ালি যে ফোর্সটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে এফ, অ্যান্ড দ্যাট ইজ ইন দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর। আর উল্টাভাবেও এটা ট্রু, যে আমরা যদি এরকম একটা এরিয়াতে একটা এরকম একটা এরিয়া আছে আর তার উপর যদি একটা ফোর্স ক্রিয়েট করতে পারি, এদিকে একটা ফোর্স ক্রিয়েট করলাম, তখন এই সারফেসে প্রেশারের অ্যামাউন্টটা হবে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, দ্যাট ইজ ফোর্স যত, ফোর্স যত সেটা ডিভাইডেড বাই এরিয়া। এখন ভেক্টর নোটেশনটা শেখার রিজন হচ্ছে যে আমরা এটা ইউজ করে ফার্দার, মানে পরবর্তীতে তুমি যখন বড় ক্লাসে উঠবা তখন শিখবা যে ধরো সারফেসটা এইদিকে ফেস করে আছে, দ্যাট ইজ ভার্টিক্যালি আপওয়ার্ড, আর
আমরা ফোর্সটা ঠিক এইভাবে অ্যাপ্লাই না করে একটু ইনক্লাইন্ড ওয়েতে অ্যাপ্লাই করতেছি, মানে এইভাবে দিচ্ছি, তখন ডেফিনেটলি আমার প্রেশারটা একটু ডিফারেন্ট হবে। সেইগুলো আমরা শিখবো, মানে এই ক্লাসে না, বাট এগুলো পরবর্তী ক্লাসে, উপরের ক্লাসে উঠলে শিখবা যে এই টাইপের একটা সারফেস আমরা প্রেশার কীভাবে ক্যালকুলেট করবো যখন ফোর্স আর এরিয়া ভেক্টরটা ডিফারেন্ট ডিরেকশন আছে। যেমন এখানে ডিফারেন্ট ডিরেকশন না, মানে একই লাইনে আছে তারা, আবার একটু আগে দেখছিলাম একই ডিরেকশনেও ছিল, বাট এইসব কেসে কী হবে, তখন আমাদের অ্যাকচুয়ালি ভেক্টরের আইডিয়াগুলো বেশি কাজে আসবে আর কি। সো এটা আমরা পরবর্তী ক্লাসের জন্যই রেখে দিব, যে প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স ভেক্টর ডিভাইডেড বাই এরিয়া ভেক্টর। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা কি কি শিখলাম, যে প্রেশার ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ওকে, আর ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি, বাট দেয়ার ডিভিশন এফ ডিভাইডেড বাই এ ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এটা এমসিকিউতে প্রচুর আসে যে এই প্রেশার অ্যাকচুয়ালি কোন টাইপের কোয়ান্টিটি। অ্যান্ড আমাদের প্রেশারটা কিসের উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে, মানে আর ফোর্সের উপর ডিপেন্ড করে। আমরা এখন প্রেশারের কিছু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস দেখব, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, যে প্রেশারটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে। আমরা সিম্পলি বলতে পারি পি ইজ ইকুয়াল টু এফ ওভার এ। সো আমরা বলতে পারি ইফ এ ইজ কনস্ট্যান্ট, মানে যদি এ এর ভ্যালু সেম থাকে, মানে কোনো একটা সারফেসের এরিয়া যদি ফিক্সড থাকে, দেন প্রেশার ইজ ডেফিনেটলি প্রপোর্শনাল টু এফ। মানে এখানে তুমি যদি একই সারফেস দুইটা নাও, এটা একটা সারফেস, এটা আরেকটা সারফেস, সেম এরিয়া তাদের, মানে দুইটা আইডেন্টিক্যাল সারফেস আর কি, এরকম। দুটারই এরিয়া সেম। এখন আমি যদি এইটাতে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, এই জায়গায়, এখানে যদি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, আর এইটাতে যদি আমি 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, সো ডেফিনেটলি বোঝা যাচ্ছে এইখানে আমার প্রেশারটা যত হবে, মানে P1 যত হবে আর P2 যত হবে, P2 উইল বি 1.5 টাইমস অফ P1, কারণ এখানে ফোর্সটা কত টাইমস ইনক্রিজ হচ্ছে, 1.5 টাইমস। সো আমার প্রেশারটাও কত টাইমস ইনক্রিজ হবে, 1.5 টাইমস, কত টাইমস হবে আর কি, 1.5 টাইমস। ওকে, সো ইফ area is constant or area is fixed, pressure is proportional of F, মানে ফোর্সের প্রপোর্শনাল, ফোর্স যত বেশি প্রেশার তত বেশি। আর এবার আসি, যদি ফোর্সের অ্যামাউন্টটা কনস্ট্যান্ট হয় বাট এরিয়া ইজ নট কনস্ট্যান্ট, F is same but A are different, A's are different। এটার খুব কমন এক্সাম্পল আমরা অহরহ দেখি, মানে একটা সারফেস, মানে দুইটা সারফেস আছে, সাপোজ একটা সারফেস হচ্ছে 1 মিটার স্কোয়ার্ড আরেকটা সারফেস হচ্ছে 2 মিটার স্কোয়ার্ড। সো আমরা এখান থেকে বলতে পারি যে P ইজ ইকুয়াল টু এফ ওভার এ, অ্যান্ড তোমার ইফ এফ ইজ সেম, মানে এফ যদি কনস্ট্যান্ট থাকে, if f is constant, then definitely we can write it as P is inversely proportional to A, মানে এরিয়া যত বাড়বে প্রেশার তত কমবে। ওকে, সো দেখো 1 মিটার স্কোয়ারে আমি যদি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, আর 2 মিটার স্কোয়ার এরিয়াতে আমি যদি 10 নিউটন ফোর্সই অ্যাপ্লাই করি, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তো তখন আমার কোনটাতে প্রেশার বেশি হবে, ডেফিনেটলি এইটাতে, কারণ এখানে এরিয়াটা কম। দেখো মেজার করে দেখো, এখানে প্রেশার হচ্ছে 10 ডিভাইডেড বাই 1 which is 10 প্যাসকেল, আর এইখানে আমাদের প্রেশার হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 which is 5 প্যাসকেল। সো এখান থেকে দেখা যাচ্ছে এরিয়া যখন ডাবল হয়েছে, এরিয়া ইজ বিং ডাবলড, এরিয়া টাইমস 2, বাট প্রেশার কত টাইমস হচ্ছে, হাফ, প্রেশার ইজ বিং হাফ। সো এটাই অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক ইন্ডিকেট করে, যে
এরিয়াটা যত টাইমস বাড়বে প্রেশারটা তত টাইমস কমবে, আর এরিয়াটা যত টাইমস কমবে প্রেশারটা তত টাইমস বাড়বে। এটার একটা খুব কমন এক্সাম্পল কি? খুব কমন এক্সাম্পল হচ্ছে যে ধরো তো তুমি যদি ধরো অনেক এরকম একটা নাও, আচ্ছা এটার একটা ইজি এক্সাম্পল দিই। ধরো এখানে একটা সারফেস আছে, বা ধরো এটা তোমার টেবিলের সারফেস, এটা সেই টেবিলের সারফেসে তুমি যদি তোমার ফিঙ্গার দিয়ে ট্যাপ করো, তুমি কিন্তু কোনো ধরনের ব্যথা পাবা না, রাইট? এটা কোয়াইট অবভিয়াস যে আমি এখানে ব্যথা কেন পাবো। বাট আর ধরো তুমি এখানে ফোর্সটা অ্যাপ্লাই করতেছো হচ্ছে জাস্ট সিম্পলি 0.25 নিউটন। সো তুমি তোমার ফিঙ্গার দিয়ে এটাকে ট্যাপ করতেছো, অ্যান্ড এটার জন্য তুমি কিন্তু কোনো ব্যথা পাবা না, এটা শিওর। বাট তুমি যদি এখন সেম কাজটাই এইভাবে করো যে তুমি ফিঙ্গারটা ট্যাপ করবা বাট একটা নেইলের উপর বা একটা পেরেকের উপর, ইউজিং দ্যাট সেম ফোর্স, এখন যদি তুমি সেম 0.25 নিউটন দিয়ে এটাকে ট্যাপ করো, ডেফিনেটলি তোমার আঙ্গুল ফুটা হয়ে যাবে, রাইট? আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম যে এখানে 0.25 নিউটন ফোর্স দিয়ে আমি যদি এখন একটা নেইলের উপর বা একটা পিনের উপর সেম অ্যামাউন্ট ফোর্স দিয়ে ট্যাপ করি, ডেফিনেটলি আমার ফিঙ্গারটা কি ফুটা হয়ে যাবে, রাইট? সো এটা কেন? কারণ দেখো তুমি এখানে যখন এটা অ্যাপ্লাই করতেছো, এটা একটা হিউজ সারফেসের উপর অ্যাপ্লাই হচ্ছে, বাট এখানে তুমি খুব টাইনি একটা সারফেসে অ্যাপ্লাই করতেছো। সো এখানে প্রেশারটা হবে ইমেন্স, বাট এখানে প্রেশারটা হবে খুব লো। সো দুইটার ইম্প্যাক্টটা আলাদা আলাদা হবে। প্রেশার যত বেশি তত তোমার ড্যামেজটা বেশি হবে। আরেকটা এক্সাম্পল দিতে পারি যে তুমি যদি ধরো নর্মাল শু পরে রাস্তায় হাঁটো, সাপোজ এইখানেই তুমি যদি একটা নর্মাল শু পরে রাস্তায় হাঁটো, তখন কিন্তু তোমার তুমি রাস্তায় নর্মালি চলাচল করতে পারবা, নর্মাল রাস্তায় না। সাপোজ তুমি হচ্ছে খুব মাটি একটা রাস্তায় বা খুব কাদাযুক্ত একটা রাস্তায় হাঁটতেছো, তখন কিন্তু তোমার মানে তুমি যদি নর্মাল শু পরে হাঁটো খুব বেশি প্রবলেম হবে না, একটু এই জায়গাগুলো হবে মানে নিচের দিকে দেবে যাবে, বাট স্টিল তুমি ঠিক মতো হাঁটতে পারবা। বাট যদি তুমি হাই হিল পরো, ধরো এখানে তুমি হাই হিল পরতেছো, তখন কিন্তু তোমার পুরা বডির যে ওয়েটটা সেটা খুব টাইনি একটা সারফেসের উপর পড়তেছে, মানে তখন তোমার এই টোটাল ফোর্সটা দেখো এইটুক আর এইটুকের উপর পড়তেছে। সো এখানে প্রেশারটা অনেক হিউজ হবে। সো এর জন্য একটা হাই হিল পরে মানে কাদা মাটিতে হাঁটা যায় না, এটার সাথে সাথে কি একদম মাটির ভিতরে ঢুকে যায়। বাট যদি নর্মাল জুতা পরা হয়, তখন এই পুরো ফোর্সটা কিন্তু অনেক বড় একটা সারফেসের উপর পড়ে, মানে তোমার যে পুরো বডি ওয়েটটা এটা একটা বড় সারফেসের উপর পড়ে, দ্যাটস ওয়াই ফোর্সটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়, প্রেশারটা কম হয়। ক্লিয়ার? সো এইটা হচ্ছে রিজন যে অ্যাকচুয়ালি যদি আমার ফোর্স কনস্ট্যান্ট থাকে বাট ডিফারেন্ট হয়, তখন এরিয়া যত কম ফোর্স তত বেশি। আচ্ছা, আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমাদের উপর কিন্তু সবসময় হিউজ অ্যামাউন্ট প্রেশার কাজ করতেছে, ওকে, বাট আমরা সেটা ফিল করি না। কেন ফিল করি না এখানে এটা লিখে রাখো। দেখো আমরা হচ্ছে আর্থে আসি, আর্থ সারফেসে আসি এরকম, আমরা হচ্ছে এই আর্থ সারফেসে আছি। এখন আর্থ সারফেসের উপরে আমাদের কি আছে? অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, আর হচ্ছে তুমি।
সো তোমার উপরে কিন্তু অনেক হাইট পর্যন্ত, অনেক দূর পর্যন্ত অ্যাটমসফিয়ার আছে, মানে বাতাস আছে। সো বাতাসের কি ম্যাস নাই বা ওয়েট নাই? অবভিয়াসলি আছে। আর তারা কি আমার উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে না, বা আমার উপর একটা প্রেশার অ্যাপ্লাই করতেছে না? অবভিয়াসলি করতেছে। সো বাট আমরা এটা ফিল করি না। কেন ফিল করি না? ওই অ্যামাউন্টটা অনেক বেশি, বাট আমরা সেটা তারপরও ফিল করি না। এটা একটু জেনে রাখো যে আমাদের যে আর্থ সারফেস, সেই আর্থ সারফেসে অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে 10, 13, 25 প্যাসকেল। মানে 1 মিটার স্কোয়ারে যদি 10, 13, 25 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, উইচ ইজ ইমেন্স, অনেক হিউজ, এত নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন যে প্রেশারটা কাজ করে সেটা। বাট আমরা এটা ফিল করি না কেন? সেটার রিজন হচ্ছে যে আমরা এইটাতেই জন্মাইছি, মানে আমরা ছোট থেকেই এই জিনিসটাতে অভ্যস্ত। হ্যাঁ, মানে আমরা সব মেজারমেন্ট অ্যাকচুয়ালি 10, 13, 25 প্যাসকেলকে ইগনোর করেই করি। মানে আমাদের চারপাশে সব জায়গায় এয়ারের এই প্রেশারটা কাজ করতেছে, বাট আমরা ধরে নিই যে এটা নাই। আমরা সব কিছু ওইটার বেসিসেই ক্যালকুলেট করছি। আর আরেকটা রিজন হচ্ছে আমরা এটা ফিল করি না, সেটার রিজন হচ্ছে যে আমাদের বডির ভিতর যে ব্লাড আছে, সেই ব্লাডের প্রেশারটা এক্স্যাক্টলি এইটার ইকুয়াল। ওকে, যদি ইকুয়াল না হইতো আমাদের বডি ফেটে ব্লাড বের হয়ে আসতো। এর জন্যই যারা হাইকিংয়ে যায়, ধরো অনেক উঁচা পাহাড়ে যদি কেউ উঠে, ওকে, বা প্লেনে যদি কেউ চড়ে, ঠিক আছে, তখন নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে। ওকে, এটা রিজন হচ্ছে যখন একটা হায়ার অ্যালটিটিউডে কেউ উঠে বা অনেক উচ্চতায় কেউ যখন উঠবে, তখন অ্যাকচুয়ালি ওইখানে অ্যাটমসফেরিক প্রেশারটা অনেক কমে যায়। ওকে, আমরা এগুলো নিয়ে নেক্সট দিন আরও ডিটেলস ডিসকাশন করব। সো যত উপরে উঠবো তত আমার প্রেশার কমবে, কারণ যত উপরে উঠতেছি তত এয়ারের অ্যামাউন্টটা কি কমে যাচ্ছে ওইখানে। সো যত উপরে উঠবে আমাদের এয়ারের অ্যামাউন্টটা কমে যাবে, অ্যান্ড ওইখানে কি হবে, প্রেশার কমে যাবে আলটিমেটলি। আর তখন আমার বডির ব্লাড প্রেশারটা কি ওইটার থেকে কম্পারেটিভলি হাই হবে। সো ওই সময় ব্লাডটা একটা বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজবে। সবচেয়ে ইজি হচ্ছে নাক দিয়ে বের হয়ে যাওয়া। ওকে, সো অনেক উপরে উঠলে বা প্লেনে উঠলে, অনেক উপরে যদি উঠে, অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে। ওকে, সো এগুলো আমরা পরবর্তীতে দেখব। জাস্ট এইটুক জেনে রাখো যে আমাদের আর্থ সারফেসে যে প্রেশার, অ্যাটমসফেরিক যে প্রেশার, সেটা হচ্ছে 10, 13, 25 প্যাসকেল। অ্যান্ড এটাকে শর্টে 1 ATM বলা হয়। মানে প্রেশারের আরেকটা ইউনিট হচ্ছে 1 ATM। 1 ATM ফর 1 অ্যাটমসফেরিক প্রেশার। 1 atmospheric pressure, ATM, which is 10, 13, 25 Pascal. Okay. আচ্ছা, এখানে আর কিছু কি আছে? দাঁড়াও একটা চিন্তা করি। আচ্ছা, আজকের জন্য অ্যাকচুয়ালি এইটুকুই ঠিক আছে। মানে প্রেশার নিয়ে এইটুক বলে দিলেই ভালো। আচ্ছা, এখন আমরা তাহলে হায়ার ম্যাথ দেখি।